আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ এরশাদুল রহমান, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, তেজা কলেজ, ঢাকা। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ভিডিও ক্লাস গ্রহণের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের বিষয় অনার্স চতুর্থ বর্ষের 24-34-01 কোডের কোর্স নাম প্রশ্নতত্ত্ব, লেকচার নাম্বার 1। লেকচারের শিরোনাম হচ্ছে প্রশ্ন পরিচিতি। প্রশ্ন কি সে সম্পর্কে আমরা প্রথমে জানব। প্রশ্নের ইংরেজি শব্দ হচ্ছে মোটিভেশন। মোটিভেশন শব্দটি এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে, মুভারি, যার অর্থ হচ্ছে টু মুভ। টু মুভ এর অর্থ হচ্ছে চালনা করা অথবা গতিশীল করা। তাই শব্দগত অর্থে প্রশ্ন বলতে বোঝায় যা প্রাণীকে চালিত করে বা কর্মে লিপ্ত রাখে। আমরা সহজ করে বলতে পারি এভাবে যে উদ্দেশ্য দ্বারা পরিণত হলে যে গতি অবস্থার সৃষ্টি হয় তাকে প্রশ্ন বলে। অনেক মনোবিজ্ঞানী প্রশ্নকে প্রাণীর চালিকা শক্তি হিসাবে চিহ্নিত করে থাকেন। তো একটা চমৎকার একটা সংজ্ঞা আছে আরকেস এবং গার্স্কের। তারা বলেছেন যে মোটিভেশন মিনস দোজ প্রসেস দ্যাট ইনফ্লুয়েন্সেস ডিরেকশন অফ বিহেভিয়ার, দ্য অ্যারাউজাল অফ সেন্স অ্যান্ড স্ট্রেংথ। বাংলা করলে এটাকে দ্বারা এরকম যে প্রশ্ন বলতে সেই সব প্রক্রিয়াকে বোঝায় যা আচরণের গতি, চেতনার উদ্দীপনা এবং শক্তিকে প্রভাবিত করে। আরেকজন বিজ্ঞানী খুব ভালো একটা সংজ্ঞা উপস্থাপন করেছেন, জন এল ভোগলে। 1946 সালে বলেন যে প্রশ্ন বলতে সেই প্রক্রিয়া সমূহকে বোঝায় যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়, সমর্থন করে এবং পরিচালনা করে। আসলে প্রশ্ন এরকমই যে যা ব্যক্তিকে কর্মে উদ্দীপ্ত করে এবং ওই কর্মের দিকে, ওই লক্ষ্যবস্তুর দিকে ধাবিত করে, সেটা হচ্ছে প্রশ্ন। তোমরা কি বুঝতে পারছো প্রশ্ন কি? জি স্যার। ওকে, আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। ফিচার্স অফ মোটিভেশন, মানে প্রেরণার কি কি বৈশিষ্ট্য তা আমরা এখন জানব। প্রেরণার বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়, যেটা সাইকোলজিক্যাল ইস্যু, অভাববোধ থেকে প্রেরণার সৃষ্টি, ইতিবাচক ও নেতিবাচক প্রকৃতি, ব্যক্তিক পার্থক্য দ্বারা প্রভাবিত, জটিল কাজ, অসীম প্রক্রিয়া। এগুলো হচ্ছে প্রেরণার বৈশিষ্ট্য। আমরা একটু ব্যাখ্যার দিকে যাই যে মনস্তাত্ত্বিক বিষয়। 1 নম্বর যেটা আমরা বললাম মোটিভেশনে প্রেরণার বৈশিষ্ট্য, 1 নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। মনস্তাত্ত্বিক বিষয়, প্রশ্ন একটা মনস্তাত্ত্বিক বিষয়। মানুষের মনস্তত্ত্বের সাথে প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজেকে প্রকাশ করতে না চায় তার আচরণের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত আমরা তার সম্পর্কে জানতে পারি না। যখন সে তার আচরণ প্রকাশ করে, ওই আচরণের মাধ্যমেই আমরা প্রশ্ন, তার কোন ধরনের প্রশ্ন দ্বারা সে চালিত তা বুঝতে পারি। এই জন্য প্রশ্ন একটা মনস্তাত্ত্বিক বিষয়। প্রশ্নের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। সেকেন্ড হচ্ছে অভাববোধ থেকে প্রশ্নার সৃষ্টি। প্রশ্ন সৃষ্টি হয় অভাববোধ থেকে। ব্যক্তির সামনে কোনো অভাব উপস্থিত হলে, কোনো চাহিদা উপস্থিত হলে তার প্রেক্ষিতেই প্রশ্নার সৃষ্টি হয়। এই জন্য প্রশ্নের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে অভাববোধ। আর একটা বৈশিষ্ট্য আছে ইতিবাচক ও নেতিবাচক প্রকৃতি। প্রশ্ন 2 ধরনের হতে পারে, ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও হতে পারে। অনেক সময় একজন ব্যক্তিকে প্রেষিত করতে হলে তাকে ইতিবাচক বা অর্থাৎ প্রশংসা করে তাকে কোনো কাজের প্রতি প্রেষিত করা যায়। আবার নেতিবাচকভাবেও তাকে প্রেষিত করা যায়। সেটা হচ্ছে এরকম যে কোনো সময় তার ভুল কাজের জন্য তাকে তিরস্কার করার মাধ্যমেও ওই কাজ থেকে বিরত রাখা, অর্থাৎ প্রেষিত করা হয়। এই জন্য পেশনা ইতিবাচক ও নেতিবাচক প্রকৃতিও পেশনার একটা অন্যতম বৈশিষ্ট্য। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। ওকে। জি স্যার। ব্যক্তিক পার্থক্য দ্বারা প্রভাবিত পেশনার আরেকটা বৈশিষ্ট্য। প্রত্যেক ব্যক্তি জন্মগতভাবে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি আলাদা। তো পৃথিবীর সকল ব্যক্তি যেহেতু আলাদা, তাদের বৈশিষ্ট্য আলাদা,
প্রত্যেক মানুষের ইচ্ছা শক্তি, চিন্তা চেতনা, রুচি সব আলাদা। এজন্য প্রেষণা একই উপাদান, একই বিষয় যা একজন ব্যক্তিকে প্রেষিত করে, আবার সেই একই উপাদান বা একই বিষয় আরেকজন ব্যক্তিকে প্রেষিত নাও করতে পারে, যেটা তার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ প্রত্যেক ব্যক্তি তার বৈশিষ্ট্যগত কারণেই এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে আলাদা হওয়ার কারণে একই বিষয় একজনকে প্রেষিত করে, আবার একই বিষয় আরেকজনকে প্রেষিত না করে বরং বিরক্ত করতে পারে। এই জন্য ব্যক্তিক পার্থক্য দ্বারা প্রভাবিত হয় প্রেষণা। এটা একটা প্রেষণার অন্যতম বৈশিষ্ট্য। জটিল কাজ। প্রেষণা একটা আসলে অনেক জটিল একটা বিষয়। একজন ব্যক্তি যে আচরণটা প্রকাশ করতেছে, যে আচরণটা করতেছে, সেটা তো কোনো না কোনো প্রেষণার দ্বারা তাড়িত হয়ে করছে, কিন্তু ওই আচরণের পিছনে কোন প্রেষণা প্রকৃতপক্ষে দায়ী তা আসলে জানা কঠিন। কারণ একটা আচরণের পিছনে অনেকগুলো প্রেষণা দায়ী থাকতে পারে। আমরা উদাহরণস্বরূপ এটা বলতে পারি যে একজন ব্যক্তি বিমান বাহিনীতে চাকরি করতে চায়। এখন আমরা যদি ভাবি যে হয়তো সে সম্মান পাওয়ার আশায়, বেশি সম্মান পাবে বিমান বাহিনীতে চাকরি করলে, সেজন্য করতে পারে, কিন্তু আবার দেখা যাবে আরেকজন ব্যক্তি সম্মানের আশায় না, সে ওখানে সে চ্যালেঞ্জিং জব পছন্দ করে, যার কারণে চ্যালেঞ্জিং জব করার জন্য সে বিমান বাহিনী যুক্ত হতে পারে। তো আসলে কোন প্রেষণা, সেটা বেতনের ভালো বেতন পাওয়ার উদ্দেশ্যে, না সম্মান পাওয়ার উদ্দেশ্যে, নাকি আসলে চ্যালেঞ্জিং জব করার উদ্দেশ্যে সে ওই কাজটা করতে চায়, তা আসলে অনেক জটিল বিষয়। এই জন্যই জটিল, কমপ্লেক্স টাস্ক। পেছনে একটা কমপ্লেক্স টাস্ক, অসীম প্রক্রিয়া। আমাদের চাহিদা, আমাদের প্রয়োজন অসীম। একটা প্রয়োজন শেষ হওয়ার পর আমাদের সামনে আরেকটা প্রয়োজন বা আরেকটা অভাব এসে দাঁড়ায়। যার কারণে প্রেষণা একটা অন্যতম বৈশিষ্ট্য, অসীম প্রক্রিয়া। এটা কখনোই শেষ হবার নয়। একটা শেষ হবে, একটা চাহিদা শেষ হবে, সেই চাহিদার পরে আরেকটা নতুন চাহিদা বা নতুন অভাব এসে সামনে দাঁড়াবে। এই জন্য বলা হচ্ছে প্রেষণা হচ্ছে অসীম প্রক্রিয়া। আমরা পরবর্তী ধাপে যাই। ক্যারেক্টারিস্টিক্স অফ মোটিভেটেড বিহেভিয়ার মানে হচ্ছে প্রেষিত আচরণের বৈশিষ্ট্য। আমরা আগে জানলাম প্রেষণার বৈশিষ্ট্য, এখন আমরা জানবো প্রেষিত আচরণ। মানে ব্যক্তি প্রেষিত হওয়ার পরে প্রেষণার প্রেক্ষিতে যে আচরণগুলো করে, সেই আচরণের কি কি বৈশিষ্ট্য আছে তা আমরা জানবো। একটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবর্তন, আরেকটা হচ্ছে নির্বাচনমূলক। প্রেষিত আচরণের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী। প্রেষিত আচরণের আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ ভারসাম্য, উদ্দেশ্য পূরণ করা, প্রেষণার হ্রাস বৃদ্ধি। আমরা প্রথমে আসি অভ্যন্তরীণ পরিবর্তন। প্রেষণার প্রেক্ষিতে প্রেষণা সৃষ্টি হয় ব্যক্তির অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে, অভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে। আমরা জানি ক্ষুধার্ত ব্যক্তি বা তৃষ্ণার্ত ব্যক্তি বা ক্ষুধার্ত হলে ব্যক্তি খাবার খাওয়ার মাধ্যমে তার ক্ষুধা নিবারণ করে। কিন্তু ক্ষুধা কেন লাগে? মানুষের শরীরে যখন শর্করার পরিমাণ কমে যায় বা পাকস্থলীতে খাদ্যের উপস্থিতি না থাকে, তখন পাকস্থলীর সংকোচনের ফলে সে ক্ষুধার অনুভূতি পায় এবং সে খাবার না খাওয়া পর্যন্ত তার অস্থির অবস্থা দূর হয় না। তো অভ্যন্তরীণ পরিবর্তনের কারণেই মূলত মানুষের প্রেষণার সৃষ্টি হয় এবং সে অনুপাতে সে আচরণ করে। প্রেষণা নির্বাচনমূলক। আমাদের সামনে অনেকগুলো অভাব থাকতে পারে, কিন্তু সকল অভাব আমরা একসঙ্গে পূরণ না করে একটা একটা করে, মানে গুরুত্বের ভিত্তিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ অভাব যেটা, সেই অভাব সমাধান করার জন্য আমরা চেষ্টা করি, অর্থাৎ নির্বাচন করে আমরা সেই আচরণটা সম্পাদন করি। এই জন্য বলা হয় প্রেষিত আচরণ নির্বাচনমূলক, মানে উদ্দেশ্যপূর্ণভাবে আমরা অবশ্যই কাজ করি। উদ্দেশ্যের বাইরে গিয়ে অন্য কাজ করে আগে উদ্দেশ্য সম্পূর্ণ কাজটা করে সমাধান করার পরে ওই অভাবটা দূর করার পরে পরবর্তীতে আমরা সেকেন্ড গুরুত্বপূর্ণ অভাবটার দিকে আমরা ধাবিত হই। এই জন্য বলা হয় প্রেষিত আচরণ নির্বাচনমূলক। প্রেষিত আচরণ অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী। একজন ব্যক্তি প্রেষিত হওয়ার পরে যে আচরণগুলো করে, সেই আচরণ অর্থাৎ সেই প্রেষণা নিবৃত্তি না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রেষণা দ্বারা সে তাড়িত না হয়ে বরং ওই প্রেষণার বা ওই অভাবটা দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। অর্থাৎ একটা প্রেষণা এখনই সৃষ্টি হয়ে এখনই শেষ তা নয়, যতক্ষণ পর্যন্ত না ওই প্রেষণার নিবৃত্তি না ঘটে ততক্ষণ পর্যন্ত ওই প্রেষণা ব্যক্তির মধ্যে স্থায়িত্ব থাকে। এই জন্য বলা হয় প্রেষণা অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী। প্রেষিত আচরণ অভ্যন্তরীণ ভারসাম্য সংস্থাপক। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে জি স্যার। ওকে। জি স্যার, বুঝতেছে। অভ্যন্তরীণ ভারসাম্য সংস্থাপক। প্রেষিত আচরণ অভ্যন্তরীণ ভারসাম্য সংস্থাপক, হোমিওস্ট্যাসিস। কেমন? সেটা কেমন? যে
প্রেষণার ফলে আমাদের যে অস্থির অবস্থা বা তাড়নার সৃষ্টি হয়, সেই তাড়নার প্রেক্ষিতে আমরা কিছু কাজ করার মাধ্যমে অর্থাৎ করণ আচরণ করার মাধ্যমে ওই প্রেষণার নিবারণ করে আমরা লক্ষ্যবস্তুকে ধাবিত হই। এখন যতক্ষণ পর্যন্ত না ওই লক্ষ্য পূরণ না হয়, অর্থাৎ ওই অভাব পূরণ না হয়, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি স্থির হতে পারে না। অর্থাৎ ব্যক্তি যখন প্রেষণার নিবৃত্তি করে, অর্থাৎ অভাববোধের প্রেক্ষিতে তাড়নার সৃষ্টি হয়, তাড়নার প্রেক্ষিতে ব্যক্তি করণাচরণ করে, করণাচরণের প্রেক্ষিতে ব্যক্তি লক্ষ্যবস্তু অর্জন করে। এই লক্ষ্যবস্তু অর্জন যখন হয়, তখন প্রাণীর মধ্যে একটা ভারসাম্য ফিরে আসে, অর্থাৎ স্থিতি অবস্থায় ফিরে আসে। এই জন্যই বলা হয় প্রেষিত আচরণ ভারসাম্য সংস্থাপক বা উদ্দেশ্য পূরণ করা, গোল ফিলফিল। প্রেষণার প্রেক্ষিতে আমাদের মধ্যে যে তাড়নার সৃষ্টি হয়, সেই প্রেক্ষিতে আমরা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে নির্দিষ্ট কাজের মাধ্যমে ওই লক্ষ্য বা ওই প্রেষণা নিবারণ করার জন্য ধাবিত হয়ে উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলতে থাকে। উদ্দেশ্য পূরণ প্রেষিত আচরণের একটা অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম লক্ষ্য। আবার প্রেষণার হ্রাস বৃদ্ধি, এটা আরেকটা টার্ম। প্রেষিত আচরণের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য, একটা প্রেষণা আমাদের সামনে উপস্থিত হওয়ার পর সেই প্রেষণা নিবৃত্তিকরণের জন্য যতগুলো কার্যক্রম আছে সম্পাদন করে যখনই আমরা উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করি, তখন আমাদের মধ্যে ওই প্রেষণাটা হ্রাস পায়। আবার তৎক্ষণাৎ আর একটা নতুন প্রেষণা আমাদের সামনে এসে উপস্থিত হয়, তখন ওই প্রেষণার দ্বারা তাড়িত হয়ে ওই লক্ষ্যবস্তুর দিকে আমরা ধাবিত থাকি বা কার্যক্রম করি, যার কারণে তখন আমাদের প্রেষণাটা বৃদ্ধি পায়। এই জন্য প্রেষণার হ্রাস বৃদ্ধিও প্রেষিত আচরণের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই ছিল প্রেষিত আচরণের বৈশিষ্ট্য। তোমরা কি বুঝতে পারলা? জি স্যার। স্যার এরপর আসি আমরা মোটিভেশন সাইকেল বা প্রেষণার চক্র। মোটিভেশন চক্রাকারে আবর্তিত হয়। মোটিভেশন চক্রের 4টা ধাপ আছে। প্রথম ধাপটাই হচ্ছে অভাববোধ বা নিড। অভাববোধের প্রেক্ষিতেই আমাদের তাড়না অনুভব হয়। সেই অভাব পূরণের জন্য অভাবের প্রেক্ষিতে আমাদের মধ্যে একটা অনুভূতি আসে, সেটা হচ্ছে তাড়না। শরীরে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি, অভাববোধের প্রেক্ষিতে আমাদের শরীরের অভ্যন্তরে যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, সেটা হচ্ছে তাড়না। এটা হচ্ছে প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে করণাচরণ। অভাববোধের প্রেক্ষিতে তাড়না এবং তাড়নার প্রেক্ষিতে অস্বস্তি দূর করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম সম্পাদন করি, যে কার্যক্রম সম্পাদনের মাধ্যমে ওই তাড়না বা ওই অভাবটা পূরণ করা সম্ভব বলে আমরা মনে করি। সেই নির্দিষ্ট আচরণ বা নির্দিষ্ট কাজ আমরা করি। ওই কাজ বা আচরণ হচ্ছে করণাচরণ, যাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার। এই করণাচরণের মাধ্যমে আমরা আমাদের অভাববোধ অর্থাৎ লক্ষ্যের দিকে ধাবিত হই। ততক্ষণ পর্যন্ত না ওই লক্ষ্য পূরণ না হয়, ততক্ষণ আমরা কার্যক্রম চালিয়ে যাই। এই করণাচরণের মাধ্যমে আমরা যখন লক্ষ্য পৌঁছে যাই, অর্থাৎ চতুর্থ ধাপ, যেটাকে উদ্দেশ্য সাধন বলা হয়, সেই উদ্দেশ্য সাধনের মাধ্যমে আমাদের প্রয়োজন সম্পাদিত হয়। কিন্তু অভাববোধের প্রেক্ষিতে তাড়নার প্রেক্ষিতে আমরা করণাচরণ যে করি, করার মাধ্যমে যে লক্ষ্য বা উদ্দেশ্য সাধন করে শেষ না। সাধন করার পরপরই আবার নতুন কোনো প্রেষণার উপস্থিত হয় আমাদের সামনে। আবার সেই প্রেষণার প্রেক্ষিতে আমরা আমাদের অভাবের প্রেক্ষিতে তাড়নার প্রেক্ষিতে করণাচরণ উদ্দেশ্য সাধন, মানে এইভাবে একটার পর একটা প্রেষণা আমাদের সামনে আসবেই এবং সেই প্রেষণার প্রেক্ষিতে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এই জন্য প্রেষণা কোনোদিনও শেষ হয় না, যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। এই জন্য এটাকে বলা হয় মোটিভেশন সাইকেল বা প্রেষণা চক্র। তোমরা কি বুঝতে পারলা? জি স্যার। এই জি স্যার। অসীম বলা হয়। স্যার জি জি, আচ্ছা, এই জন্য এটা অসীম প্রক্রিয়া, রাইট। এখন আমরা পরবর্তী ধাপে যাই, টাইপস অফ মোটিভেশন। মোটিভেশনের প্রকারভেদ। বিভিন্ন বিজ্ঞানী মোটিভেশনের বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করেছেন। আমরা জানি যে আব্রাহাম মাসলো উনি প্রেষণার 5টি প্রকারভেদের কথা বলেছেন, পরবর্তী সেটাকে আবার 8টি শ্রেণীতে ভাগ করছেন। তারপর থমাস প্রেষণাকে 3 ভাগে ভাগ করেছেন। মনবিন ম্যাকডুগাল 2 ভাগে ভাগ করেছেন এবং বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীগণ একমত, অর্থাৎ প্রেষণাকে প্রধান 4টি ভাগে ভাগ করেছেন।
একটা হচ্ছে জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেরণা, যেটাকে বলে ফিজিওলজিক্যাল মোটিভেশন, একটা মানসিক প্রেরণা বা সাইকোলজিক্যাল মোটিভেশন, আর একটা হচ্ছে সামাজিক প্রেরণা বা সোশ্যাল মোটিভেশন। ফোর্থ হচ্ছে অচেতন প্রেরণা বা আনকনশাস মোটিভেশন। আমরা প্রথমে আলোচনা করব জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেরণা, সেটা কি। দেখো, ফিজিওলজিক্যাল মোটিভেশন, যেসব প্রেরণা প্রাণীর জৈবিক অস্তিত্ব থেকে অর্থাৎ প্রাণীর শরীরের বিপাক ক্রিয়ার ফলে সৃষ্টি হয় সেসব প্রেরণাকে জৈবিক প্রেরণা বলা হয়। জৈবিক প্রেরণার উদাহরণ হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, যৌন প্রেরণা, বিশ্রাম ইত্যাদি। আমি আবারও বলছি, যেসব প্রেরণা ব্যক্তির জৈবিক অস্তিত্ব থেকে অর্থাৎ প্রাণীর শরীরের বিপাক ক্রিয়ার ফলে সৃষ্টি হয় সেসব প্রেরণাকে বলা হয় জৈবিক প্রেরণা। জৈবিক প্রেরণার উদাহরণ মধ্যে বললাম ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা বা যৌন প্রেরণা। এসব প্রেরণার প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য, আর এই অপরিহার্যতার জন্য এই প্রেরণাকে বলা হয় মুখ্য প্রেরণা। আবার এই প্রেরণাটা যেহেতু প্রাণীর জৈবিক বা জন্মগত বা কোনরূপ শিক্ষা ব্যতীত অর্জিত হয়, তাই এটাকে সহজাত প্রেরণা বলা হয়। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার আহ, একটা প্রেরণার স্যার অনেকগুলা নাম হয়ে গেল তাহলে ফিজিওলজিক্যাল মোটিভেশনের। ফিজিওলজিক্যাল মোটিভেশন বা বায়োলজিক্যাল মোটিভেশন যেটাই বলি, এটা হচ্ছে জৈবিক প্রেরণা বা শারীরবৃত্তীয় প্রেরণা। তো এরপরে আমরা আসি সাইকোলজিক্যাল মোটিভেশন, মানসিক প্রেরণা, সাইকোলজিক্যাল মোটিভেশন। তো সেটা কি? মানুষের ইগো, আমরা তো জানি যে ফ্রয়েডের যে তথ্য আছে ইদ ইগো সুপার ইগো, তো এখানে ইগো, জি স্যার। ইগোকে কেন্দ্র করে ব্যক্তির আত্মসচেতনার সঙ্গে যুক্ত অনেকগুলো চাহিদা আছে। এই চাহিদাগুলিকে সাধারণ অর্থে মানসিক চাহিদা বা সাইকোলজিক্যাল নিড বলা হয় থাকে। এই প্রশ্নগুলো ব্যক্তিগত প্রশ্নও বলা হয়। মানুষের আত্মধারণার সাথে, মানে সেলফ যেটা কনসেপ্ট, আত্মধারণার সাথে সম্পর্কিত চাহিদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মমর্যাদার চাহিদা, মানে সেলফ নিড ফর সেলফ এস্টিম। মনোবিজ্ঞানী মাসলো বলেছেন, অল পিপল নিড এ স্টেবল, ফার্মলি বেসড হাই ইভ্যালুয়েশন অফ দেমসেলভস। মানে এই চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যক্তির মধ্যে আত্মমর্যাদার প্রেরণা জাগ্রত হয়। এই প্রেরণা ব্যক্তিকে তার আত্মমর্যাদা রক্ষার অনুকূল আচরণে প্রবৃত্ত করে। অর্থাৎ মানুষ এমন আচরণগুলো করে যে আচরণগুলো সমাজে তার আত্মমর্যাদা বৃদ্ধি করে, সেই আচরণগুলোর দিকে সে ধাবিত হয়। আর সেইগুলো হচ্ছে মানসিক প্রেরণা বা সাইকোলজিক্যাল মোটিভেশন। এরপর আমরা আসি সোশ্যাল অর লার্নড মোটিভেশন। আমরা পরবর্তীতে এই প্রত্যেকটা মোটিভেশন আরো বিস্তারিত আলোচনা করবো। প্রাথমিকভাবে জানাই দিই যে কোনটা কোন প্রেরণাগুলো কেমন বা কি। সোশ্যাল অর লার্নড মোটিভেশন সামাজিক প্রেরণা বা শিক্ষাগত প্রেরণা বা শিক্ষার্জিত প্রেরণা, যেটাই বলি না কেন। তো সমাজ জীবন থেকে, খেয়াল করো, সমাজ জীবন থেকে শিক্ষার মাধ্যমে যে প্রেরণা অর্জন করা হয় তাকে সামাজিক প্রেরণা বলে। একে অর্জিত প্রেরণা বলা হয়। এই প্রেরণা শিক্ষালব্ধ এবং সামাজিক উপযোজনের জন্য প্রয়োজনীয়। খেয়াল করো, যে প্রেরণা শিক্ষালব্ধ এবং সামাজিক উপযোজনের জন্য প্রয়োজনীয়, কিন্তু জীবন ধারণের জন্য অপরিহার্য নয়, কারণ এটা না হলেও জীবন অতিবাহিত হবে, হোক কষ্টে। কিন্তু যার কারণে যেহেতু জীবন ধারণের জন্য অপরিহার্য নয়, কিন্তু সামাজিক উপযোজনের জন্য প্রয়োজন, সামাজিক উপযোজনের জন্য প্রয়োজন, তাই এই প্রেরণাকে গৌণ প্রেরণা বলা হয়। এই প্রেরণার কোনো শারীরিক ভিত্তি নেই। বুঝতে পারছো? জি স্যার। ওকে। আনকনশাস মোটিভেশন বা অচেতন প্রেরণা। মানুষের চেতন মনই প্রেরণার উৎস, এবং তাছাড়া আর কোনো উৎস নেই, এটা আমরা অনেকেই বিশ্বাস করতাম আগে। আসলে এই কথাটা সঠিক না। অচেতন মনও প্রেরণার উৎস হতে পারে। কেমন? যে অনেক সময় আমাদের কাজের আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন থাকি না। অনেক সময় আসল উদ্দেশ্যটি আমাদের মনের চেতন স্তরের সাহায্যে দিতে পারি না। কোনো বন্ধুর ক্ষেত্রে, যেমন বন্ধুর সাথে আমরা অনেক মেলামেশা করি, কোনো বন্ধুর ক্ষেত্রে আমার উদ্দেশ্য এমন হতে পারে যে বন্ধুটির উপর আমার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এমনই ভাবে অনেক কাজ আছে যে কাজের আসল উদ্দেশ্য আমরা জানি না। এই জন্যই অচেতন প্রেরণাও অন্যতম একটা প্রেরণা। আচ্ছা, আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে শারীরবৃত্তীয় প্রেরণার মধ্যে আমরা অনেকগুলো উদাহরণ পড়েছিলাম, ক্ষুধা, তৃষ্ণা, মাতৃত্ব। তো এর মধ্যে
অন্যতম একটা প্রশ্ন আছে ক্ষুধা। আমরা এইটা সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করব। দেখো, হাঙ্গার অ্যাজ এ ফিজিওলজিক্যাল মোটিভেশন। ক্ষুধা, প্রাণী মাত্রই জন্মের পর থেকে ক্ষুধার তাড়না অনুভব করে। প্রাণী মাত্রই জন্মের পর থেকে ক্ষুধার তাড়না অনুভব করে। ক্ষুধা একটি শক্তিশালী জৈবিক তাড়না। প্রাণী খাদ্য গ্রহণের মাধ্যমে এরূপ তাড়না দূরীভূত করে। ক্ষুধার্ত অবস্থায় প্রাণী সাধারণ দীর্ঘ সময় ধরে কোনো খাবার না খেয়ে বেঁচে থাকতে পারে না, তাই প্রাণী ক্ষুধার্ত হলেই তাকে খাবার খেতে হয়, এটা আমরা জানি। এখন দেখো, সাধারণত খাদ্যের অভাব ঘটলেই ক্ষুধার অনুভূতি জাগে। ক্ষুধার জন্য মূলত পাকস্থলীকে দায়ী করা হয়। এখন ক্ষুধা কেন লাগে তার জন্য আমরা মনে করি যে পাকস্থলী দায়ী। তো কারণ খাদ্যের অভাবে পাকস্থলীতে এক প্রকারের সংকোচন অনুভূত হয়, তাই কেউ কেউ এই সংকোচনকেই ক্ষুধা বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ মনে করেন সঠিকভাবে শারীরিক দুর্বলতা এবং অস্থিরতার এক প্রকার অনুভূতি হলো ক্ষুধার লক্ষণ। এটা প্রুভ করার জন্য একজন শারীরবিদ ক্যানন 1934 সালে একটা গবেষণা করে দেখছেন যে পাকস্থলীর মাংসপেশির সংকোচনের সাথে ক্ষুধার অনুভূতির সম্পর্ক আছে। তাহলে উনি কি পেল ফলাফল, যে ক্ষুধার অনুভূতির সম্পর্ক আছে পাকস্থলীর সাথে। তারা প্রমাণ করেন খাদ্যের বঞ্চনা যদি দীর্ঘ হয় তবে ক্ষুধার তীব্রতাও কি হবে, দীর্ঘ হবে। তোমরা জানো যে সেই গবেষণা এমন যে শারীরবিদ কেমন কি করছেন, যে একজন কুকুরের শরীরে মানে পাকস্থলীতে একটা বেলুন প্রবেশ করার ব্যবস্থা করেন, ফুলিয়ে খাবার না খাওয়ায় খাবার না খেয়ে তার পাকস্থলীতে বেলুন দিয়েছে। বেলুন দিয়ে তার বেলুনের সাথে বাহির থেকে একটা রেকর্ডার সিস্টেম এমনভাবে অপারেশন করছেন যে বাহির থেকে সেই বেলুনের মানে হাওয়া, মানে ওকে যে হাওয়া দিয়ে রাখছে সেই হাওয়াটা যখন বের করে দিল, বেলুনটা তো সংকুচিত হয়ে গেল। তখন প্রথমে তো খাবার আছে বলে মনে হলো, কিন্তু পরে কিন্তু যেটা সংকুচিত হওয়ার কারণে খাবার নাই। তখন ওই সময় পাকস্থলী সংকুচিত হয় কিনা সেটা বাহির থেকে আবার রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করা যায়। তখন ফলাফল দেখা গেল কি, যে পাকস্থলীতে যে বললাম যে পাকস্থলী খাদ্যের যে ক্ষুধার মানে পাকস্থলীর সংকোচনের ফলেই আসলে খাদ্যের ক্ষুধার অনুভূতি হয়, সেটা উনি মানে প্রমাণ করেছেন। আমরা পরবর্তীতে আসি যে এই ক্ষুধার পিছনে আর কার কার ভূমিকা আছে। প্রথমে জানলাম পাকস্থলীর ভূমিকা, এখন আমরা জানবো মুখ গহ্বরের ভূমিকা। ক্ষুধার জন্য মুখ গহ্বরের ভূমিকা আছে, যে খাদ্য গ্রহণে মুখের কিছুটা ভূমিকা আছে। কেমন, যে গ্রসম্যান, জ্যান্টুইস এবং গ্রসম্যান 1949 সালে একটা পরীক্ষণ করেন। কুকুরের খাদ্যনালী ঘাড়ের কাছ থেকে কেটে বের করে আনেন, মানে এমন একটা অপারেশন করছেন যে ঘাড়ের কাছ থেকে কেটে বের করে আনেন। ফলে কুকুর যে খাবার খেত তা খাদ্যনালীতে না গিয়ে কাটা পথ দিয়ে ঘাড়ের কাছ দিয়ে বেরিয়ে এসে একটা পাত্রে জমা হতো। এই পদ্ধতিটাকে বলা হয় শ্যাম ফিডিং প্রসেস। স্বাভাবিক অবস্থায় ক্ষুধার্ত হলে কুকুর যে পরিমাণ খাবার খেত, এই শ্যাম ফিডিং প্রসেসে কুকুর তার চেয়ে বেশি খাবার খেত। কিন্তু দেখা যায় কুকুর একবার তৃপ্তি সহকারে খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই সে আবার খেতে শুরু করে। এই পরীক্ষা থেকে দেখা যায় মুখে ক্ষুধার সাময়িক তৃপ্তি হলেও পাকস্থলী পূর্ণ না হওয়া পর্যন্ত ক্ষুধার পূর্ণ তৃপ্তি হয় না। জি স্যার। তাহলে এর থেকে বোঝা গেল যে তার পাকস্থলী বা মুখ গহ্বরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ক্ষুধার ক্ষেত্রে। জিহ্বার ভূমিকা, মুখের স্বাদ বা জিহ্বা কিছুটা হলেও খাদ্য গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এক পরীক্ষণে দেখা যায় ইঁদুর ঘ্রাণহীন খাবারের চেয়ে ঘ্রাণযুক্ত খাবার বেশি খায়। এক পরীক্ষণে ক্যারাডার এবং ইটেলার দেখেন যে মানুষ এবং প্রাণী সুস্বাদু খাবার উভয়ই মানে বেশি খায়। মানুষ প্রাণী উভয়ই এই সুস্বাদু খাবারটা বেশি খায়, যে খাবারটা কম স্বাদ সে খাবারটা তুলনামূলকভাবে কম গ্রহণ করে। তাহলে এখান থেকে বোঝা গেল মুখ গহ্বরের মুখেরও ভূমিকা রয়েছে। মস্তিষ্কের ভূমিকা ক্ষুধার ক্ষেত্রে। সাম্প্রতিক কালের গবেষণায় জানা যায় মস্তিষ্কের কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার পারস্পরিক মিথস্ক্রিয়ার দ্বারা খাদ্য গ্রহণের আচরণ নিয়ন্ত্রণ করে। প্রকৃতির ঘটনা হলো হাইপোথ্যালামাসই এরূপ কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল নিয়ে গঠিত। এদের মধ্যে পার্শ্ববর্তী হাইপোথ্যালামাস বা এলএইচ, যেটাকে ল্যাটারাল হাইপোথ্যালামাস বলা হয়, খাদ্য গ্রহণের শুরু করে, এবং সম্মুখ মধ্য হাইপোথ্যালামাস, যেটা ভেন্ট্রোমিডিয়াল হাইপোথ্যালামাস ভিএমএইচ, খাদ্য গ্রহণ বন্ধের কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়। তো মোটামুটি এইটা প্রমাণ করার জন্য আবার
অস্ত্রোপচারের মাধ্যমে একটি ইঁদুরের সম্মুখ মধ্য হাইপোথ্যালামাসকে কেটে ফেলে দেখা গেছে যে সেক্ষেত্রে প্রাণী আগের চেয়ে কয়েক গুণ বেশি খাবার গ্রহণ করে। আবার ওই ল্যাটারাল হাইপোথ্যালামাস যেটা এলএইচ কে কেটে ফেলার ফলে দেখা যায় প্রাণী আর খাবারই গ্রহণ করে না। এই জন্য বলা হয় এলএইচ খাদ্য গ্রহণের কেন্দ্র, মানে খাদ্য শুরুর কেন্দ্র, আর ভিএমএইচ বা ভেট্রিমেরিয়াল হাইপোথ্যালামাস খাদ্য বন্ধের কেন্দ্র। তাহলে স্যার মস্তিষ্কে শুধু হাইপোথ্যালামাসই হচ্ছে সব কন্ট্রোল করে, মস্তিষ্কের যে ভূমিকা ওইখানে। হ্যাঁ, আসলে খাদ্য গ্রহণের জন্য মস্তিষ্কের হাইপোথ্যালামাস দায়ী। এখন আমরা আসি থার্স্ট অ্যাজ এ সাইকোলজিক্যাল মোটিভেশন, ফিজিওলজিক্যাল মোটিভেশন, মানে তৃষ্ণা। তৃষ্ণা একটি শক্তিশালী শারীরবৃত্ত প্রেরণা, পানি পান করার মাধ্যমে আমরা তৃষ্ণা নিবারণ করে থাকি। শরীরের একটি অতি প্রয়োজনীয় উপাদান হলো পানি। ঘাম, শ্বাস প্রশ্বাস, মলমূত্রের সাথে প্রচুর পরিমাণে বের হয়ে যায়। পানির অভাব হলে আমাদের গলা শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, ফলে আমরা তৃষ্ণা অনুভব করি। তৃষ্ণা হলো এক ধরনের তাড়না যা পদার্থের অভাব থেকে সৃষ্টি হয়। বেশিরভাগ প্রজাতির জন্য এটি একটা মৌলিক তাড়না। এই পিপাসার কারণ খুঁজতে গিয়া মনোবিজ্ঞানী এবং শারীরবিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাইছেন। তার মধ্যে শারীরতত্ত্ববিদরা গবেষণা করে জানান যে শরীরে পানির অভাব হলে গলা মুখ শুকিয়ে যায়, ফলে পুনরায় পানি না পান করা পর্যন্ত এর অভাব পূরণ হয় না। অনেকে মনে করেন পানি যে পিপাসা লাগলে তো মুখ বা গলা শুকিয়ে যায়, সুতরাং মুখ এবং গলা যদি ভেজানো হয় তাহলে হয়তো তৃষ্ণা নিবারণ হবে। কিন্তু মুখ ও শুষ্ক মুখ এবং পিপাসা দুটি পৃথক ঘটনা। এটা একটা গবেষণা করছে স্টাগার্ডা 1941 সালে। তিনি উল্লেখ করেন যে কোন একটা প্রাণী লালাগ্রন্থি ছিল না, ফলে তার মুখ সবসময় শুষ্ক থাকতো। সুতরাং মুখটা ভিজে রাখার জন্য সে সবসময় পানি পান করত। সুতরাং এতে বোঝা যায় যে স্বাভাবিকভাবে মুখের শুষ্কতা পিপাসার লক্ষণ হতে পারে, তবে পিপাসার উদ্রেক এবং তার নিবারণের জন্য অন্য কোন কাজ করে। অ্যাডলফ 1941 সালে একটা পরীক্ষণ করেন, যে পরীক্ষণটা ছিল 2 পর্বে বিভক্ত। প্রথম পর্বে অস্ত্রোপচারের মাধ্যমে খুব সাবধানে কুকুরের গলনালী ঘাড়ের কাছ থেকে কেটে বের করে দুভাগ করেন। ফলে কুকুর যে পানি পান করতো তা মুখের মধ্যে দিয়ে গিয়ে ঘাড়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসতো। তবে গলনালীর নিচের অংশের সাহায্যে খাবার বা অন্যান্য দ্রব্য পুষিয়ে তাকে বাঁচিয়ে রাখা হতো। কুকুর যখন পিপাসার্ত হতো তখন প্রয়োজনীয় পানি পান করত, কিন্তু এক ফোঁটাও পানিও তার পাকস্থলীতে পৌঁছাতো না। ফলে ঘন ঘন পর্যাপ্ত পরিমাণ পানি পান করত। এতে বোঝা যায় কি যে পাকস্থলীতে পানি না পৌঁছলে তার পিপাসা নিবৃত্ত হয় না। দ্বিতীয় পর্বে তিনি এরকম করছেন যে গলনালীর নিচের অংশ দিয়ে কুকুরের পিপাসা নিবারণের জন্য প্রয়োজনীয় পরিমাণ পানি প্রবেশ করবার পর তাকে মুখ দিয়ে পানি পান করতে দেওয়া হলো। তখন দেখা গেল পাকস্থলী পূর্ণ হবার পরেও সেই পিপাসা নিবারণের মতো প্রয়োজনীয় পানি পান করলো, কিন্তু দেখা গেল যে পাকস্থলীতে পানি 15 থেকে 30 মিনিট অবস্থান করার পর কুকুর আর পানি পান করে না। এতে বোঝা যায় পাকস্থলীতে পানি কিছু সময় অবস্থান করলে কুকুরের পিপাসা নিবৃত্ত হয়। সেক্স অ্যাজ এ ফিজিওলজিক্যাল মোটিভেশন, যৌন পেশনা। জৈবিক পেশনাগুলোর মধ্যে অন্যতম পেশনা হল যৌন পেশনা। যৌনতা একটি গুরুত্বপূর্ণ জৈবিক পেশনা। যৌন পেশনা যৌন হরমোন বা সেক্স হরমোন যেটাকে বলা হয় এর দ্বারা প্রভাবিত। বয়স বৃদ্ধির ফলে পুরুষদের অন্ডকোষ থেকে নিঃসৃত হয় এন্ড্রোজেন হরমোন এবং স্ত্রীলোকের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় এস্ট্রোজেন হরমোন। এই হরমোন নিঃসৃত হওয়ার কারণে নারী পুরুষ একে অপরের কাছাকাছি আসতে চায় এবং যৌন হরমোনের ফলে দেহের মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হয় তা নিবারণ হয় হলো যৌন মিলনের মাধ্যমে। তো যৌন হরমোনের প্রভাবে শুধু শারীরিক পরিবর্তনই ঘটে না, মানসিক পরিবর্তনও ঘটে। কেমন? যে সেক্স হরমোনের প্রভাবে বাল্যকালীন মেয়েরা মেয়ে সুলভ এবং পুরুষরা পুরুষ সুলভ আচরণ করতে সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস যৌন হরমোনের নির্গমনকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ম্যাটারনিটি বা মাতৃত্ব অ্যাজ এ ফিজিওলজিক্যাল মোটিভেশন। মাতৃত্ব সন্তানের লালন পালন, তার প্রতি আদর, স্নেহ, ভালোবাসা, সন্তানকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করার তাগিদ, এই সবকিছু হলো তার মাতৃত্ব। সকল প্রাণীর মধ্যে এটি একটি সহজাত এবং স্বাভাবিক প্রবৃত্তি। প্রাণীদের মাতৃত্ব সম্পূর্ণ সহজাত, কেননা এর পিছনে নিহিত আছে জৈবিক পেশনা। গর্ভাবস্থায়
মায়েদের শরীর থেকে অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এক প্রকার হরমোন নিঃসরণ হয় যার নাম হচ্ছে প্রোল্যাকটিন নামক হরমোন। প্রোল্যাকটিন এটা নিঃসরণের ফলে গর্ভবতী প্রাণীর স্তনের পরিবর্তন ঘটে, অর্থাৎ মেয়েদের স্তনের দুধের সঞ্চার হয়। প্রোল্যাকটিন হরমোন নিঃসরণ শুরু হলে মেয়েদের মধ্যে মাতৃত্ব ভাব জাগে। রিডল একটা গবেষণা করে দেখছেন যে কুমারী ইঁদুরের দেহে প্রোল্যাকটিন হরমোন ইনজেকশন দিয়ে প্রবেশ করানোর পর দেখা যায় সেই কুমারী ইঁদুরটিও একটা মানে প্রসূতি আচরণে ইঁদুরের মতো আচরণ করে, অন্য ইঁদুরের বাচ্চা গ্রহণ করে, তাদের আদর করে, ঠিক মায়ের যে ভূমিকা সেই ভূমিকা সে পালন করে। এতে দেখা যায় যে এটা একটা জৈবিক প্রেষণা, কারণ হরমোন নিঃসরণে ফেলেই মায়েদের মাতৃত্ব ভাব জাগে। এখন আসি সাইকোলজিক্যাল মোটিভেশন, মানসিক প্রেষণা। দৈনন্দিন জীবনে শিশু, যুবক, বৃদ্ধ এমনকি প্রাণীর মধ্যে এমন কতগুলো আচরণ লক্ষ্য করা যায় এগুলো সরাসরিভাবে জৈবিক টানা ছাড়াই ঘটে, আবার এগুলো শিক্ষালব্ধ না, অর্জিত না, কিন্তু প্রতিটি প্রাণীর আচরণে দেখা যায়। তবে এই ধরনের আচরণের সাথে কোনো জৈবিক তাড়না সম্পর্ক না থাকলেও অনেক মনোবিজ্ঞানী তা খুঁজে বের করার চেষ্টা করেছেন। কোনো মনোবিজ্ঞানী এই ধরনের প্রেষণাকে উদ্দীপনা প্রশমনকারী প্রেষণা আখ্যা দেন। যেহেতু এই ধরনের প্রেষণা প্রাণীর অভ্যন্তরীণ উদ্দীপনা অথবা বঞ্চনা প্রশমনের জন্য কোনো না কোনো আচরণ প্রকাশ করে, তাই এই ধরনের প্রেষণাকে মানসিক প্রেষণা বলে। মানসিক প্রেষণার সাহায্যে শিশু অথবা প্রাণী বিশেষ করে পরিবেশের সাথে সুষ্ঠুভাবে সঙ্গতি বিধান করে থাকে। এর জন্য মানসিক প্রেষণাকে আবার উপযোগিতা হিসেবে বিবেচনা করা হয়। এখন অনেকগুলো মানসিক প্রেষণা আছে, তার মধ্যে কর্মতৎপরতা, ভয়, কৌতূহল, স্নেহপ্রবণতা, বঞ্চনা। তো এই মানসিক প্রেষণাগুলো কি আমরা এটা আলোচনা করি। কর্মতৎপরতা। পৃথিবীর সকল জাতের মানুষই বা সকল জাতের প্রাণী তাদের মধ্যে কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। মানব প্রাণীর একমাত্র শারীরিক ক্রিয়ার জন্যই, শারীরিক সন্তুষ্টির জন্যই কোনো কাজ শুধু করে না, মানসিক প্রশান্তির জন্যও মানুষ অনেক কাজ করে। যদি একজন ব্যক্তি মানসিকভাবে প্রস্তুত থাকে যে আমি এই কাজটা করতে চাই, তবে সেই কাজটা করা সম্ভব। তো কর্মতৎপরতা একটা মানসিক প্রেষণা। ভয় একটি প্রেষণা, এটা প্রাণীর আচরণ নিয়ন্ত্রণ করে। ভয় প্রাণীর আচরণ নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা মানুষই ভয়মূলক পরিস্থিতি এড়িয়ে চলতে চায়। সেটা দুইভাবে হতে পারে। প্রথমত ওই ভয় পরিস্থিতি থেকে সে প্রত্যাহ্বান করতে পারে যে না, যে ভয়গুলো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে তাকে অন্য পথ হেঁটে অন্য পথ দিয়ে গিয়ে এই ভয়টাকে এড়াতে হবে। অথবা ভয়ের সময় সে কিছু প্রতিক্রিয়া করে, আচরণ করে, যেটার প্রেক্ষিতে তা সেই আচরণের মাধ্যমে জানা যায় সে ভয়গ্রস্ত বা ভীত। কৌতূহল। প্রত্যেকটা মানুষই কৌতূহলী। ভয়ের প্রেক্ষিতে, ভয়ের জন্য, ভয়মূলক পরিস্থিতির মানুষকে কৌতূহলী করে তোলে। ভয়মূলক পরিস্থিতি, ভয় কেটে যাওয়ার পরে ওই পরিস্থিতি তাকে কৌতূহলের উদ্রেক করে। সে জানতে চায় যে আসলে কি হচ্ছে। এই জন্য কৌতূহল একটা মানসিক প্রেষণা। স্নেহ প্রবণতা। পৃথিবীর সকল মানুষই ভালোবাসা পেতে চায় বা ভালোবাসতে চায়। বাবা মা, সন্তান সন্ততি, ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন অর্থাৎ স্বামী স্ত্রী প্রত্যেকের মধ্যেই এই স্নেহ প্রবণতা বা ভালোবাসা বিদ্যমান। এই ভালোবাসা একটা মানসিক প্রেষণা। বঞ্চনা একটা শক্তিশালী মানসিক প্রেষণা। সকল প্রেষণা, অনেক প্রেষণার সৃষ্টি হয় এই বঞ্চনা থেকে। একজন ব্যক্তিকে বা একজন বিষয়ে কোনো প্রেষণা থেকে বঞ্চনা করলে সেই বঞ্চনার প্রেক্ষিতে তার মধ্যে প্রেষণা আরো শক্তিশালী হয়ে ওঠে। এরপর আসি সোশ্যাল মোটিভেশন, সামাজিক প্রেষণা। মানুষ সামাজিক জীব বলে সমাজে দলবদ্ধ বাস করে। সমাজে একজন ব্যক্তি অন্যদের সাথে পারস্পরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সমাজ থেকেই যে প্রশ্নগুলো আসলে আমরা বলি, যে প্রশ্নগুলো সামাজিক পরিবেশ থেকে উদ্ভূত হয় বা সমাজ থেকে আমরা শিক্ষা অর্জন করি, সেটা হচ্ছে সামাজিক প্রেষণা। এই সামাজিক প্রেষণাগুলো হচ্ছে নিরাপত্তা, যুক্তচারিতা, স্বীকৃতি, কীর্তিবেষণা, আক্রমণাত্মক প্রেষণা, প্রবঞ্চনা। নিরাপত্তা। সামাজিক প্রেষণার মধ্যে অন্যতম নিরাপত্তা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী নিরাপদে থাকতে চায়। নিরাপত্তা পাওয়ার জন্য যে কাজ করা দরকার প্রাণী সেই আচরণগুলো করে। নিরাপত্তা হচ্ছে সামাজিক প্রেষণার একটা অন্যতম প্রেষণা। যুতচারিতা। দলবদ্ধভাবে হয়ে বাঁচার যে আকাঙ্ক্ষা, সেটাকে বলা হয় যুতচারিতা। আদিমকাল থেকে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। সামাজিকভাবে সকল মানুষই একসাথে বসবাস করে। তাই যুতচারিতা একটা সামাজিক প্রেষণা। স্বীকৃতি। প্রত্যেকটা মানুষ তার কাজের স্বীকৃতি চায়। একজন ব্যক্তি যে কাজ করে সেই কাজ সবাই তাকে মূল্যায়ন করুক,
এবং সবাই তাকে বুঝুক যে সে কাজটা পারে বা এই কাজটা জানে। প্রত্যেকটা মানুষ তার কাজের স্বীকৃতি চায়। স্বীকৃতি একটা সামাজিক পেশনা, কৃতি পেশনা। একটা নির্দিষ্ট বিষয়ে সর্বোচ্চ দক্ষতা অর্জন করার বা সাফল্য অর্জন করার আকাঙ্ক্ষাটাই হচ্ছে কৃতি পেশনা। এই কৃতি পেশনাও একটা অন্যতম সামাজিক পেশনা, আক্রমণাত্মক পেশনা। প্রত্যেকটা আক্রমণাত্মক একটা সামাজিক পেশনা, যেটা অন্যকে আক্রমণ করার মাধ্যমে, অন্যের সাফল্যকে বাধাগ্রস্ত প্রদানের মাধ্যমে প্রকাশ পায়। এটা একটা অন্যতম সামাজিক পেশনা। প্রভাব বিস্তারের স্পৃহা। প্রত্যেক ব্যক্তি তার অধস্তনদের উপর সবসময় প্রভাব বিস্তার করতে পছন্দ করেন। প্রত্যেকটা পরিবেশে, প্রত্যেকটা অফিস আদালতে উপরের শ্রেণীর কর্মকর্তা নিম্ন শ্রেণীর কর্মকর্তাদের উপর একটা আধিপত্য বা প্রভাব খাটানোর জন্য সবসময় উদ্গ্রীব থাকে এবং সেটা করে থাকে। এজন্য প্রভাব বিস্তারের স্পৃহা একটা সামাজিক পেশনা। আনকনসিয়াস মোটিভেশন, অচেতন পেশনা। আমরা জানি যে পেশনা সকল উৎসই সচেতন, কিন্তু অচেতন বিষয়েও পেশনা উৎস হতে পারে। তো অচেতন পেশনার একটা কারণ আছে, দুটো কারণ। আমাদের অন্যতম হচ্ছে অনেক অচেতন পেশনায় অভ্যাসে পরিণত হয়। অনেক লোক কথা বলার সময় নখ কাটে, খোটে, নখ চুলকায়, অথচ এরূপ আচরণ একরকম তার অজ্ঞাতসারী করে থাকে। আবার অনেক অপ্রীতিকর উদ্দেশ্যকে আমরা ভুলে যেতে চাই, যেগুলিকে অচেতন মনের স্তরে আশ্রয় নেয়, তা পরবর্তীতে কোনো বৈধ মাধ্যমে সেই অপ্রশ্নগুলোকে সমাধান করার চেষ্টা করে। আনকনসিয়াস মোটিভেশন, এই অবস্থান পেশনের প্রকাশ বিভিন্নভাবে প্রকাশ হতে পারে। প্রাত্যহিক জীবনে অনেক ঘটনার মাধ্যমে প্রকাশ হতে পারে, অনর্থক ভয়ের মাধ্যমে হতে পারে, অভিক্ষেপের মাধ্যমে হতে পারে, পরিহাস করা, ব্যক্তি তার ত্রুটি বা দুর্বলতা থেকে অন্য আচরণের দ্বারা গোপন করতে চান, উদ্গতি, প্রত্যাবৃত্তির জন্য যৌক্তিকতা প্রদর্শন। ইম্পর্টেন্স অফ মোটিভেশন ইন হিউম্যান লাইফ। প্রত্যেক জীবনে, শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, প্রত্যেক জীবনে আমরা যে কাজগুলো করি, প্রত্যেকটা কাজের পিছনে পেশনা দায়ী। একজন ব্যক্তি তার নির্দিষ্ট তার কাজের মধ্যে যদি পেশিত না হয়, তাহলে ওই কাজটা সে সঠিকভাবে সম্পাদন করতে পারবে না। শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক যদি তার নির্দিষ্ট কাজের প্রতি প্রেষিত না হন, তাহলে ওই শিক্ষক ওই নির্দিষ্ট কাজ সুষ্ঠুভাবে করতে পারবেন না। পাশাপাশি ক্লাসে শিক্ষক যদি প্রেষিত আচরণ নেই পড়াশোনা করান, কিন্তু শিক্ষার্থী যদি তার শিক্ষা বিষয়বস্তু যদি শিখতে আগ্রহী না, প্রেষিত না হয়, তাহলে ওই কাজটাও সুন্দর মতে সম্পাদন করা সম্ভব হবে না। তো আবার শিল্পক্ষেত্রে পেশনার গুরুত্ব অপরিসীম। কার্য সম্পাদন, কর্মসংস্কৃতি বৃদ্ধিতে, অনুপস্থিত হার হ্রাস, গতিশীল বৃদ্ধি। কার্য সম্পাদন, একজন ব্যক্তি শিল্পক্ষেত্রে যে কর্মচারী কাজ করেন, তিনি যদি তার কাজটা ভালোভাবে সম্পাদন করতে চান, তাহলে তিনি যদি প্রেষিত না হন তার কাজের প্রতি, তাহলে সেই কাজটা ভালোভাবে সম্পাদন হবে না। একজন প্রেষিত ব্যক্তি একটা নির্দিষ্ট টাইমে যে পরিমাণ কাজ করতে পারবে, একজন পেশনাবিহীন ব্যক্তি নির্দিষ্ট টাইমে ওই পরিমাণ কাজ তার পক্ষে সম্পাদন করা সম্ভব হবে না। আবার পেশনা থাকার কারণে ওই কাজ শুধু সম্পাদনই করবেন না, এবং সেই কাজটা পারফেক্টলি সুচারুরূপে সম্পাদন করতে পারবেন। কর্মসন্তুষ্টি বৃদ্ধিতে, প্রেষিত কর্মচারী বা কর্মকর্তা তারা যদি প্রেষিত থাকেন নির্দিষ্ট কাজের প্রতি, তাহলে ওই কাজ সন্তুষ্ট চিত্তে কাজ করবে। আর যদি প্রেষিত না থাকেন, তাহলে সন্তুষ্ট চিত্তে কাজটা করতে পারবে না। এই জন্য বলা হয় প্রেষণা ব্যক্তিকে কর্মসন্তুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে। অনুপস্থিতির হার হ্রাস, প্রেষিত কর্মচারীরা তার নির্দিষ্ট কাজে, তার অফিসে তার সঠিক টাইমে পৌঁছবে, অর্থাৎ প্রেষণায় তাকে তার কাজের দিকে ধাবিত করবে, যার কারণে সে সঠিক টাইমে অফিসে উপস্থিত থাকবে এবং কখনোই তার অফিস মিস করবে না। গতিশীলতা বৃদ্ধি, কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য প্রেষণা বড় দরকার। একজন ব্যক্তি নির্দিষ্ট কাজে যদি প্রেষিত না হয়, তাহলে সে হয়তো ধীর গতিতে কাজ করবে, অথবা এখন না পরে করবে। কিন্তু যদি কাজের প্রতি তার ডেডিকেশন থাকে, প্রেষিত হয়, তাহলে সে ওই গতিশীলতার সাথে বা দ্রুততার সাথে নির্দিষ্ট টাইমের মধ্যে তার নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সচেষ্ট হবে। রেফারেন্স বুক তোমরা দেখতে পারো, আরকেসের বুক, গারাস্কির বুক, অ্যাটকিনসন এবং রহমান মোহাম্মদ এরশাদ আলী ও মিয়া মোহাম্মদ জনি, পেশাতত্ত্ব, প্রত্যয় পাবলিকেশন লিখে থাকা।